নমস্কার বন্ধু, কেন্টের 12th অবজারভেশনের তৃতীয় পর্বে আজ আমরা এসে পৌঁছেছি। অতীতের যে দুটো পর্ব, সেই দুটো পর্বতে আমরা ক্রমান্বয়ে 1 থেকে 3 প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে 4 থেকে 6 অর্থাৎ মোট 6টা অবজারভেশনের কথা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজ আমরা তৃতীয় পর্বে 7, 8, 9 এই 3টে অবজারভেশন আমরা আজকে একটু আলোচনা করে নেব। আজকের আলোচনা কিন্তু বন্ধু খুবই ইন্টারেস্টিং, খুব টু মাচ ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় যে এই আলোচনাগুলোকে, এই 3টে অবজারভেশনের আলোচনা আমাদের একটু গভীরভাবে ভাবার দরকার আছে। কি আছে এই 3টে আলোচনাতে আমরা যাওয়ার আগে একটু বলে নিই যে দেখুন, এই কেন্টের অবজারভেশন, 12th অবজারভেশন কোনো পেশেন্টের জন্য নয়। ডাক্তারবাবুর পেশেন্টকে সুন্দরভাবে, সঠিকভাবে সারিয়ে তোলা বা না তোলা, কোন সিমটমগুলো পেশেন্টের ক্ষেত্রে চলে যাবে, কোনগুলো যাবে না, প্যালিয়েশন হবে, কোনগুলো কিওরেবল, কোনগুলো ইনকিওরেবল, এটা এই 12th অবজারভেশনের মাধ্যমে খুব সহজেই অনুধাবন করা যায়। তাই প্রত্যেকটা ডাক্তারবাবুকে, প্র্যাকটিশনারকে ঔষধ দেওয়ার পর 12th অবজারভেশন তাকে জানতেই হবে। আদারওয়াইজ এমন কিছু লক্ষণাবলী আছে, এমন কিছু পেশেন্ট আছে যে ওষুধ দেওয়ার পরেও দেখা যাবে যে কোনো রকম রিলিফ তার হচ্ছে না, অথবা সামান্য প্যালিয়েশন হচ্ছে, আবার ওষুধ কাজ করা বন্ধ করে দিচ্ছে। এইরকমই আজ এক সুন্দর আলোচনা করতে যাচ্ছি, যেটা এখন বলবো সেটা হচ্ছে 7 নম্বর অবজারভেশন। 7 নম্বর অবজারভেশন, এই 7 নম্বর অবজারভেশন যদি আপনি না জানেন, এর ইনফারেন্স যদি না জানেন, এর রিমার্কস যদি না জানেন, অবজারভেশনটা যদি না জানেন, তাহলে আমরা আলোচনার শেষে দেখব যে এই পেশেন্টগুলোকে কিন্তু আপনি হয়তো ওষুধ দিয়েই যাবেন, কিন্তু এই জাতীয় পেশেন্ট কিন্তু কোনো দিনই সুস্থ হবে না। দে আর ইনকিউরেবল ডিজিজ, এগুলো ভালো হবে না। শুধু প্যালিয়েশন হতে পারে মাত্র, টু সাম এক্সটেন্ট, কম বেশি প্যালিয়েশন হতে পারে। তাহলে কি আছে একটু কেন্টের ভাষায়, কেন্টের বই থেকে একটু জেনে নিই। কেন্ট বলছেন, ফুল টাইম অ্যামুলেশন অফ সিমটমস, কি না, ফুল টাইম অ্যামুলেশন অফ সিমটমস ইয়েট নো রিলিফ টু দ্য পেশেন্ট। কি মারাত্মক কথা! একটা অসুস্থ মানুষ কিছু সিমটম নিয়ে, অসুস্থতার সিমটম নিয়ে আপনার কাছে এসছে, আপনি ওষুধ দিয়েছেন, ওষুধ দেওয়ার পর দেখা যাচ্ছে যে সমস্ত সিমটম কমে যাচ্ছে, কিন্তু পেশেন্ট স্বস্তি বোধ করছে না, রিলিফ বোধ করছে না। কি মারাত্মক ঘটনা না? এটা কি বুঝতে গেলে আমাদের একটু জানতে হবে যে হোয়াট ইজ ডিজিজ। ডিজিজ বা রোগ বলতে আমরা শুধুমাত্র ফিজিক্যাল কিছু সাইন অ্যান্ড সিমটমের কথা বলবো না বা বুঝবো না। রোগ বলতে, ডিজিজ বলতে মেন্টাল স্ফেয়ার এবং ফিজিক্যাল স্ফেয়ার, দুই স্ফেয়ারে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুই স্ফেয়ারের যদি অসুস্থতা আসে, তাকেই বলবো আমরা অসুস্থ। এখন এই কেন্টের 7 নম্বর অবজারভেশনে যে পেশেন্টটি এসছে আপনার কাছে, তাকে আপনি ওষুধপত্র দিয়েছেন, ওষুধের নির্বাচন করে গুণাবলী, লক্ষণাবলী সব ঠিকঠাক করে আপনি তাকে ওষুধপত্র দিয়েছেন। হ্যাঁ, পেশেন্টের সিমটম কমে যাচ্ছে, ধরুন 102 জ্বর নিয়ে এসেছিল, সঙ্গে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, বমি বমি ভাব, আপনি ওষুধপত্র দিলেন, কমে যাচ্ছে, জ্বর কমে যাচ্ছে, থার্মোমিটার দিয়ে দেখছেন যে জ্বর কমে যাচ্ছে, কিন্তু পেশেন্ট স্বস্তি বোধ করছে না। তার যে আনইজিনেস, যেটা আমরা অ্যালাপাথ ওষুধের ক্ষেত্রে দেখেছি, যে জ্বর এসছে, আপনি ক্যালপল বা ক্রোসিন দিয়েছেন, 8 ঘন্টার মধ্যে জ্বর চলে গেছে,
কিন্তু পেশেন্টের যে ডিসকমফোর্ট, পেশেন্টের যে আনইজিনেস, সেগুলো কিন্তু যায়নি, তাই না? তাহলে ওখানে যেমন ক্রোসিন বা ক্যালপল দিয়ে জ্বরের ক্ষেত্রে প্যালিয়েশন করা হয়েছে, ঠিক একইভাবে আমাদের এই কেন্টের 7 নম্বর অবজারভেশনে আমরা ওই সব পেশেন্টগুলোকে লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ দেওয়ার চেষ্টা করেছি এবং সেই ওষুধের রেসপন্সও করেছে। সেই ওষুধ তার সিমটমগুলোকে কমিয়েও দিয়েছে, কিন্তু পেশেন্ট অ্যাজ এ হোল কিন্তু রিলিফ বোধ করছে না। এটা যদি না জানেন আপনি, তার ওই অসুস্থতার, মানসিক অসুস্থতার লক্ষণগুলো দেখে আপনি ওষুধ বদলাবেন, বারবার ওষুধ বদলানোর চেষ্টা করবেন, কিন্তু যাই করুন না কেন ওই মেন্টাল লেভেলের অস্বস্তিতাগুলো কিন্তু যাবে না। তাহলে এখানে ইনফারেন্স কি বলা হচ্ছে? ইনফারেন্সে বলা হচ্ছে যে প্রেজেন্স অফ লেটেন্ট কন্ডিশনস। তাহলে এই যে আরোগ্য হচ্ছে না বা টোটাল পেশেন্ট সুস্থ হচ্ছে না, এর পেছনে ভিতরে কোনো লেটেন্ট কোনো কন্ডিশন আছে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। লুক্কায়িত কোনো বাধা, লুকানো কোনো অসুবিধা রয়েছে, যে অসুবিধাগুলো বাইরে থেকে আমরা বুঝতে পারছি না। অথবা লেটেন্ট এক্সাইটিং অর্গানিক কন্ডিশনস, অথবা লেটেন্ট কোনো এক্সাইটিং অর্গানিক ড্যামেজ রয়েছে, অর্গানিক কোনো কন্ডিশন রয়েছে, অর্গানিক ড্যামেজ আছে, অর্গানিক কন্ডিশন আছে লুক্কায়িত, যেটা আমরা জানি না অথবা পেশেন্টও হয়তো জানে না, যার জন্যে সঠিক ওষুধ নির্বাচন করার পরও পেশেন্টের সিমটমের অ্যামোডারেশন হচ্ছে, কিন্তু পেশেন্ট অ্যাজ এ হোল কিন্তু রিলিফ বোধ করছে না। বিয়ন্ড কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরুন যে সার্টেন স্টেজ আছে, কিছু স্টেজ আছে দ্য রেমিডিজ অ্যাক্ট ফেভারেবলি বাট দ্য পেশেন্ট ইজ নট কিওর্ড অ্যান্ড নেভার বি কিওর্ড। ঔষধের গুণাবলী পেশেন্টের লক্ষণাবলীর সঙ্গে সুন্দরভাবে ম্যাচ করে গেছে, পেশেন্ট কিন্তু কোনো মতে কিওর্ড হচ্ছে না এবং কোনো দিন কোনোভাবে কিওর্ড হবেও না। কি হবে তাহলে? দ্য পেশেন্ট ইজ প্যালিয়েটেড ইন দিস ইনস্ট্যান্স। ইন দিস ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্সে, এই ক্ষেত্রে শুধুমাত্র সিমটমের প্যালিয়েটিভ হবে। পেশেন্ট উইল নট কিওর্ড, পেশেন্ট কিন্তু সুস্থ হবে না। তাহলে এটাকে কিন্তু আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে কি বিপদে পড়বেন। এই জন্য ডাক্তারবাবুদের জন্য, প্র্যাকটিশনারের জন্য কিন্তু 12th অবজারভেশন খুবই প্রয়োজন। এবার হোয়াট টু ডু, কি করবেন তাহলে? আপনি কিচ্ছু করার দরকার নেই, আপনি অবজার্ভ করুন, দেখুন। রিমার্কস কি আছে? রিমার্কে বলছে দ্য পেশেন্ট ক্যান নেভার বি কিওর্ড কমপ্লিটলি। পেশেন্ট কখনো পূর্ণভাবে, সামগ্রিকভাবে পেশেন্ট কিন্তু সুস্থ হবে না, কিওর হবে না। কেন পরিষ্কার বলছেন এই অবজারভেশনে, 7 নম্বর অবজারভেশনে, যে পেশেন্ট কিন্তু কমপ্লিট কিওর হবে না। অ্যান্ড ইজ কিওরেবল অনলি টু সার্টেন লিমিট। শুধু নির্দিষ্ট কিছু অংশ মাত্র, নির্দিষ্ট কিছু সময় অবধি, নির্দিষ্ট কিছু সিমটম শুধু কমবে মাত্র, কিন্তু কিওর হবে না পেশেন্ট। পার্মানেন্টলি অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ ফোর্স, ভাইটাল ফোর্স থেকে যাবে না। ইট ইজ এ সুইটেবল প্যালিয়েশন ফর হোমিওপ্যাথিক রেমিডিজ। এটাকেই বলা হয় হোমিওপ্যাথি প্যালিয়েশন। এই যে আমরা বলি না যে হোমিওপ্যাথি প্যালিয়েটিভও আছে, যেমন অ্যালোপ্যাথিতে আছে প্যালিয়েটিভ, রোগগুলোকে দমিয়ে দেওয়া হয়, রোগগুলোকে কমিয়ে দেওয়া হয়, আমাদেরও আছে। আমাদের ক্ষেত্রে এই কেস, এই 7 নম্বর অবজারভেশনের কেসগুলো হচ্ছে হোমিওপ্যাথিক প্যালিয়েশনের কিন্তু সুন্দর প্রকৃত দৃষ্টান্ত। বুঝতে পেরেছি? তাহলে অ্যাজ এ হোল একটুখানি তাড়াতাড়ি ফটাফট বলে নিই যে কিছু পেশেন্ট এসছে যাদেরকে আপনি সিমটম সিমিলারিটি করে ওষুধপত্র দিয়েছেন, সমস্ত সিমটম হুড়হুড় হুড়হুড় করে কমে যাচ্ছে, কিন্তু পেশেন্ট সুস্থ হচ্ছে না, পেশেন্ট ইজিনেসে আসছে না, আনইজি রয়ে গেছে। এটা হচ্ছে অবজারভেশন। ইনফারেন্স কেন হলো? তার কারণ হচ্ছে যে কোনো লেটেন্ট কোনো কন্ডিশন তার দেহের মধ্যে রয়েছে, যার জন্য সেটা অবস্ট্রাকল বা বাধার সৃষ্টি করছে, যার জন্য কিওর হচ্ছে না। অথবা
কোনো অর্গানিক কন্ডিশন রয়ে গেছে, কোনো অর্গানিক ড্যামেজ রয়ে গেছে লেটেন্ট লুক্কায়িত অবস্থায়, যেটা আমরা জানতে পারিনি, পেশেন্ট আমাদেরকে বলতে পারেনি, যেটা বাধার সৃষ্টি করছে এবং যার জন্য পেশেন্ট সুস্থ হচ্ছে না। কিছু ক্ষেত্রে সার্টেন স্টেজে কি আছে কি সিমটম সিমিলারিটি হওয়ার জন্য পেশেন্ট একটা স্টেজ অবধি, একটা ধাপ অবধি কমবে, ভালো লাগবে, সিমটম কমবে, কিন্তু পার্মানেন্টলি কিওর হবে না, কোনো দিনই পার্মানেন্টলি কিওর হবে না। ঠিক আছে, টু সাম এক্সটেন্ট কিছু দূর অবধি, কিছুক্ষণ অবধি, কিছু সিমটম অবধি দূর করে দেবে, ওইখানে গিয়েও থেমে যাবে। রিমার্কস কি হবে? তাহলে এটা হচ্ছে প্যালিয়েশনের প্রকৃত উদাহরণ। টু সাম এক্সটেন্ট এটা প্যালিয়েশনের প্রকৃত উদাহরণ। কিছু কষ্ট হয়তো নিবারণ হবে, কিন্তু সম্পূর্ণ কষ্ট নিবারণ হবে না। বুঝতে পেরেছি? এটা গেল কেন্টের 7 নম্বর অবজারভেশন। এবার আসুন আমরা কেন্টের 8 নম্বর অবজারভেশনটা একটু দেখে নিই যে কি আছে। এরকম মারাত্মক, কিন্তু 7, 8 নয়, কেন্টের মারাত্মক অবজারভেশন। এই অবজারভেশনগুলোকে কিন্তু আমাদের মন দিয়ে শুনতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে। 8 নম্বর অবজারভেশন কি বলছেন? বলছেন সাম পেশেন্ট প্রুভ এভরি রেমিডি দে গেট। কি যন্ত্রণা! পেশেন্ট এসছে আপনার কাছে সুস্থ হওয়ার জন্য, আপনি লক্ষণাবলী মিলিয়ে ওষুধ দিলেন, দেখা গেল পেশেন্ট প্রুভিং এর কাজ শুরু করে দিল, অর্থাৎ নতুন নতুন সিমটম পেশেন্টের মধ্যে দিয়ে দেখা দিতে শুরু করলো। কি বিপদ বলুন তো! আমরা সেই ড্রাগ প্রুভিং এ দেখেছিলাম না, যে ড্রাগ প্রুভিং এ আমরা দেখেছিলাম যে সুস্থ মানুষের উপর হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করে তারপরে একটা সার্টেন স্টেজে সেই যে সাইন অ্যান্ড সিমটমগুলো দিতে শুরু করে, সেইগুলোকে আমরা লিপিবদ্ধ করি বা লিখে রাখি, এটাকে বলা হয় ড্রাগ প্রুভিং। এই ড্রাগ প্রুভিং কিন্তু হেলদি হিউম্যান বিং এর উপর হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু পেশেন্ট এসছে। 8 নম্বর অবজারভেশনে কেন্ট কি দেখেছেন? 8 নম্বর অবজারভেশনে দেখেছেন যে কিছু পেশেন্ট এসছে আমাদের কাছে সুস্থতার জন্য, আমরা সিমটম সিমিলারিটি মিলে তাকে একটা ওষুধ দিয়েছি, কিন্তু ওষুধ অ্যাডমিনিস্ট্রেশন করার পরে কিন্তু পেশেন্ট কিন্তু প্রুভিং শুরু করে দিয়েছে, অর্থাৎ তার মধ্যে নতুন 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 সিমটম আসতে শুরু করেছে। ইনফারেন্স কেন হলো? এই ঘটনাটা কেন ঘটলো? কেন্ট কি বলছেন? কেন্ট বলছেন যে পেশেন্ট ইজ said to have an idiosyncrasy to everything. ইডিওসিনক্রেটিক পেশেন্ট এটা, অর্থাৎ অতি সংবেদনশীল। এই পেশেন্টগুলো প্রতিটি জিনিসের প্রতি, এইচ অ্যান্ড এভরিথিং এর প্রতি ইডিওসিনক্রেটিক, অর্থাৎ অতি সংবেদনশীল, অতীব সচেতনশীল, অতীব তাড়াতাড়ি পরিবর্তনশীল, ইডিওসিনক্রেটিক, তাই না? এরা হচ্ছে খুব অনুভূতিপ্রবণ। আর কি? The oversensitive patients are often incurable. এই যে ওভার সেন্সিটিভ, সামান্য ওষুধ প্রয়োগের ফলে নতুন নতুন সিমটম আসতে শুরু করলো। এই ওভার সেন্সিটিভ পেশেন্টগুলো কিন্তু সাধারণত ইনকিউরেবল পেশেন্ট, এরা কিন্তু কোনোদিনই ভালো হবে না। আরে অসুস্থতা নিয়ে এসছে, রোগ লক্ষণ মেলানো হয়েছে, সঠিক ওষুধ নির্বাচন করা হয়েছে, ওষুধ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রয়োগ করা হয়েছে, সাইন অ্যান্ড সিমটম তো চলে যাবে, চলে গিয়ে পেশেন্ট সুস্থ হয়ে যাবে, ভাইটাল ফোর্স আবার আগের জায়গায় ফিরে পাবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিভার্স, এক্ষেত্রে পেশেন্ট নতুন 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 সিমটম তৈরি করতে শুরু করে দিয়েছে। তাহলে পেশেন্ট কি করে সুস্থ হবে, তাই না? তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু পেশেন্ট হচ্ছে ইনকিউরেবল। তার কারণ হচ্ছে এইসব পেশেন্ট হচ্ছে টু মাচ ইডিওসিনক্রেটিক, অর্থাৎ খুবই সংবেদনশীল। ঠিক আছে, কি করব আমরা? এদের ক্ষেত্রে আমরা 30 এবং 200 পোটেন্সি দিয়েই ট্রিটমেন্ট করব। এর হায়ার ডাইলিউশনে, হায়ার পোটেন্সিতে কিন্তু কখনো যাব না, দিলেই কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আরো বেশি বেশি করে সিমটম প্রডিউস করতে শুরু করবে। তাহলে আমরা এখানে 30 এবং 200 পোটেন্সি দিয়েই ট্রিটমেন্ট করব। কেন্ট আমাদেরকে সেই উপদেশই দিচ্ছেন। রিমার্কস কি? such oversensitive patients are good provers. এই ওভার সেন্সিটিভ পেশেন্টগুলো কিন্তু খুব ভালো প্রুভার অর্থাৎ তারা খুব সুন্দরভাবে তাদের সাইন অ্যান্ড সিমটমগুলোকে বলতে পারবে আমাদের কাছে, যেটা ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রে হয়ে থাকে। এই ওভার সেন্সিটিভ পেশেন্ট যদি আমরা হেলদি ওভার সেন্সিটিভ পেশেন্ট পাই, তাহলে কিন্তু এরা কিন্তু ড্রাগ প্রুভিং এ আমাদের খুব সহযোগিতা করতে পারে। বুঝতে পেরেছি? খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ নাটসেলে বললে হবে যে পেশেন্ট এসছে অসুস্থতা নিয়ে, আপনি ওষুধের লক্ষণ মিলিয়ে ওষুধ দিয়েছেন, ওষুধ কমে যাওয়ার পরিবর্তে সে নতুন নতুন
সিমটম প্রডিউস করতে শুরু করেছে। পুরনো সিমটম তো আছেই, সঙ্গে নতুন সিমটম প্রডিউস করতে শুরু করেছে। কেন হলো? কারণ এরা হচ্ছে টু মাচ ইডিওসিনক্রেটিক, এরা খুবই সংবেদনশীল এবং এরা খুবই ওভার সেন্সিটিভ। এই ওভার সেন্সিটিভ পেশেন্ট কিন্তু কোনোদিনই কিওর হবে না। কেমন? তারা কিওরেবল স্টেজে কখনো যাবে না। কি করবেন আপনি? এদেরকে আমরা 30 এবং 200 পোটেন্সি দিয়েই ট্রিটমেন্ট করব, হায়ার ডাইলিউশন হায়ার পোটেন্সিতে যাব না। আর রিমার্কস কি বলা হচ্ছে? রিমার্কসে বলা হচ্ছে যে এই জাতীয় পেশেন্ট হচ্ছে খুব ভালো প্রুভার। ঠিক আছে? শেষ, আজকের জন্য শেষ, অর্থাৎ তৃতীয় পর্বে শেষ যে অবজারভেশন, অর্থাৎ 9 নম্বর যেটা অবজারভেশন, সেটা হচ্ছে যে অ্যাকশন অফ মেডিসিন আপন প্রুভার্স। এক্ষেত্রে কিন্তু পেশেন্টকে নিয়ে কোনো আলোচনা হয়নি, এখানে প্রুভার, যাকে দিয়ে আমরা হোমিওপ্যাথিতে প্রুভিং করি, প্রুভিং করার পর সেগুলো বইতে লিপিবদ্ধ করি, এখানে সেই প্রুভারদের কথা বলা হয়েছে। এই 9 নম্বর অবজারভেশনে যারা হেলদি প্রুভার, হ্যাঁ, হেলদি হিউম্যান বিং, তাদের উপরে ওষুধ প্রয়োগের পরে কি কি সাইন অ্যান্ড সিমটম থাকে তাই দিয়ে আমরা রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে সেই ওষুধটাকে প্রয়োগ করি, একে বলা হয় ড্রাগ প্রুভিং। সেই প্রুভারের কথা এই 9 নম্বর অবজারভেশনে বলা হয়েছে। অ্যাকশন অফ মেডিসিন আপন প্রুভার, এটা হচ্ছে অবজারভেশন। ইনফারেন্সে কি বলছেন? বলছে প্রুভিং অলওয়েজ বেনিফিটস অন হেলদি প্রুভার্স। প্রুভিং সবসময় হেলদি প্রুভারের জন্য বেনিফিশিয়াল। হেলদি প্রুভার যদি হয় আর সে যদি ড্রাগ প্রুভিং করতে দেয়, তাহলে সেই ঔষধগুলো অ্যাডমিনিস্ট্রেশন করার পরে ওই পেশেন্টের স্বাস্থ্যের জন্য খুবই উন্নতিবর্ধক। এই পেশেন্টগুলো আগামী দিনে অনেক কঠিন রোগ থেকে মুক্ত হয়ে যায়। প্রুভারের জন্য কিন্তু, হেলদি প্রুভারের জন্য এটা কিন্তু খুবই সুন্দর। ইফ দে আর প্রপারলি কন্ডাক্টেড, এই প্রুভিংটা যদি আপনি হেলদি হিউম্যান বিংয়ের উপরে ঠিকভাবে যদি কন্ডাক্ট করতে পারেন, তাহলে কিন্তু হেলদি কোনো মানুষ যদি প্রুভিংয়ের জন্য নিজেকে সমর্পিত করে, তাহলে যে সাইন অ্যান্ড সিমটমগুলো সে প্রডিউস করে সেগুলো আগামী দিনে তার জন্য মঙ্গলদায়ক, অর্থাৎ সেই কঠিন রোগগুলো তার ক্ষেত্রে আর হবে না। হোয়াট টু ডু, কি করব? অবজার্ভ কেয়ারফুলি the constitution state of an individual about to become a prover। ওই হেলদি হিউম্যান বিং যে প্রুভিং করানোর জন্য আমাদের কাছে আসবে বা প্রুভার হিসেবে আসবে, প্রথমেই তার যে কনস্টিটিউশনাল, তার যে জন্মগত কনস্টিটিউশনাল যে সাইন অ্যান্ড সিমটমগুলো আছে, কনস্টিটিউশনাল যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলোকে আপনি একটা জায়গায় নোট ডাউন করে রাখুন। প্রুভিং করার আগেই কিন্তু, ওষুধ অ্যাডমিনিস্ট্রেশনের আগেই, ওষুধ প্রুভ করার আগেই কিন্তু তার কনস্টিটিউশনাল যে ক্যারেক্টার আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলোকে আপনি নোট করে রাখুন। রাইট ডাউন অ্যান্ড সাবস্ট্রাক্ট দেম ফ্রম দ্য প্রুভিং। যখন প্রুভিং করবেন, সেই প্রুভিংয়ের সময় যে সাইন অ্যান্ড সিমটমগুলো দেবে সেগুলোর সঙ্গে কিন্তু এগুলোকে জড়াবেন না। বুঝে গেছে? প্রুভিংয়ের সময় যে নতুন ওই যে কনস্টিটিউশনাল ক্যারেক্টার্স আছে, সেইগুলো বাদ দিয়ে যে কথাগুলো বলবে, সেই কথাগুলো আমাদেরকে নোট ডাউন করতে হবে। ওটা তো তার কনস্টিটিউশনাল, ওটা কোনোদিন জীবনে বদলাবে না, ওটা থাকবেই থাকবে। সঙ্গে ওষুধ প্রয়োগের ফলে, মেডিসিন প্রয়োগের ফলে, রেমিডি প্রয়োগের ফলে যে সাইন অ্যান্ড সিমটমগুলো দেখা দিচ্ছে, ওগুলোকে প্রুভারের কাছ থেকে আমাদেরকে লিখে নিতে হবে। দিস সিমটমস উইল নট ভ্যারি কমনলি অ্যাপিয়ার ডিউরিং দ্য প্রুভিং। যে কনস্টিটিউশনাল সিমটমগুলো আছে, ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো কিন্তু প্রুভিংয়ের সময় ওই প্রুভারের কাছে দেখতে পাওয়া যাবে না। ওগুলো প্রুভিংয়ের সময় আসবে না, কারণ তো রয়েছে। প্রুভিংয়ের সময় কোনো মেডিসিন প্রয়োগের পর যে নতুন সিমটমগুলো আসবে, সেগুলোই কালেক্ট করতে হবে। পুরনো সিমটম প্রুভিংয়ে আসবে না। ইফ দে ডু নোট দেম কেয়ারফুলি, তাহলে যদি দেখা যায় যে হ্যাঁ, তার যে কনস্টিটিউশনাল সিমটম আছে, সেই সিমটমগুলো আবার প্রুভিংয়ের সিমটমের সঙ্গে চলে এসছে, তাহলে কিন্তু তাদেরকে নোট ডাউন করতে হবে এবং খুব মাইনিউটলি অবজার্ভ করতে হবে যে এগুলো তার কনস্টিটিউশনে ছিল, আবার প্রুভিংয়ের সময়ও পেশেন্ট কিন্তু সেই কথাগুলোই আবার বলছে। জেনারেলি হয় না, কিন্তু যদি বলে সেগুলোকে কিন্তু নোট ডাউন করতে হবে এবং আলাদা করে মূল্যায়ন করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে এই ছিল আজকের 3টি
অবজারভেশন সম্পর্কে সারাংশ। তাহলে 1 থেকে 9 অবধি আমরা আলোচনা করলাম, জানলাম। আমার মতে এই যে 7, 8, 9 আজকের যে আলোচনা, এই আলোচনা কিন্তু খুবই ফলপ্রসূ এবং খুবই ইম্পর্টেন্ট। তাই আপনারা এই ভিডিওকে মন দিয়ে দেখবেন, প্রত্যেকটাকে বোঝার চেষ্টা করবেন। আগামী পর্ব অর্থাৎ 4র্থ পর্ব, সেই পর্বতে আমরা কেন্টের অবজারভেশনের 10, 11, 12 আগামী 3টে দিয়ে আমরা ওই 4র্থ পর্বতে কেন্টের 12th অবজারভেশনকে শেষ করব এবং আগামী দিনে পেশেন্টের লক্ষণাবলীগুলোকে নিয়ে এই প্রত্যেকটা অবজারভেশনকে আলোচনার চেষ্টা করব যে এই অবজারভেশন পেলে এই পেশেন্টের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো হয় বা এই ঘটনাগুলো কেন্ট এই অবজারভেশনের জন্য ইনক্লুড করেছেন, তাই না? আগামী দিনে সেগুলোকে আলোচনা করব। তাহলে আপনারা আমার এই পরপর 3টে ভিডিও আজকেরটাকে নিয়ে যে ভালোবাসা দেবেন বা অতীতে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে আপ্লুত, আমি আপনাদের কাছে ঋণী। আপনারা দারুণভাবে ভিডিওগুলোকে এনজয় করেছেন, প্রচুর ভিউজ দিয়েছেন, প্রচুর শেয়ার করেছেন, প্রচুর কমেন্ট করেছেন। আমার খুব ভালো লেগেছে, চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। তাহলে আগামী দিনে এইভাবেই আপনি আমার সঙ্গে থাকুন। আমার ছোট্ট চ্যানেল ডক্টর এম কে রয় হোমিওপ্যাথ যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিন। লাইক মানে পছন্দ, লাইক মানে ভালোবাসা, লাইক মানে আমাকে আবেগপ্রবণ করা, লাইক মানে আমার হৃদয়কে জাগিয়ে তোলা। তাই আপনাদের ছোট্ট লাইক আমি ভীষণ আকাঙ্ক্ষা করি। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন। ডাক্তারবাবু বা স্টুডেন্ট বা প্র্যাকটিশনার যারা আছেন তারা যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই সেগুলোকে কমেন্ট করে আমার কাছে জানান এবং আমার এই ছোট্ট চ্যানেল ডক্টর এম কে রয় হোমিওপ্যাথকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে পুশ করুন যাতে আমি যখনই এটাকে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এটা পৌঁছে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা এগুলোকে দেখবেন। দেখে নিয়ে আপনারা আর আমরা দুজনে মিলে সুন্দর এক হোমিওপ্যাথির সমাজ গড়ে তুলব, সুন্দর এক হোমিওপ্যাথি সার্কেল গড়ে তুলব, পৃথিবীতে হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখবো। এটাই হচ্ছে আমাদের মুখ্য, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। বন্দে মাতরম। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন, সমাজের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং হোমিওপ্যাথি বাঁচার জন্য আপ্রাণ লড়াই করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।